দেশে করোনায় ২৪ ঘন্টায় প্রাণ নিয়ে ১৩ জনের, টানা ৩ দিন আক্রান্ত ৭০০-র বেশি, পরীক্ষার লাইন দীর্ঘ সারি, ভোগান্তি পদে পদে। বিশ্বজুড়ে করোনায় মৃত্যু বাড়ছে, ২৪ ঘন্টায় আক্রান্ত লাখ ছাড়ালেও প্রবাসী বাংলাদেশি সহ যুক্তরাষ্ট্রে একদিনে ২৫০০ প্রাণহানি। করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় অনাস্থা ফখরুলের, পরিস্থিতি অবনতির শঙ্কা কাদেরের, মোকাবেলায় সতর্ক থাকার আহ্বান। সর্বোচ্চ সংক্রমণের সময় ঈদ শপিং আয়োজন আত্মঘাতী, উদ্বেগ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের, প্রণোদনা ও ঋণ প্যাকেজের অর্থ দ্রুত ছাড়ের দাবি। করোনার সংকটেও বেড়েছে পারিবারিক সহিংসতা, বাড়তি খরচ, মানসিক চাপে অনেকেই দিশেহারা, প্রতিকারের তাগিদ বিশেষজ্ঞদের। অনেক সময় কাটছে শিক্ষার্থীদের, ক্লাস ও পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা, আসছে অনলাইন শিক্ষা কার্যক্রমের গাইডলাইন। এবং বৈশ্বিক মহামারী করোনায় বিপর্যস্ত বিশ্ব ক্রীড়াঙ্গন, ফুটবল মৌসুম শুরুর মিশনে ইউরোপের ৪ শক্তি, মাঠে ফিরছে জার্মানির শীর্ষ লিগও। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে। পুরো সংবাদের সাথে আছি আমরা দুজন, আমি আফরিন আনোয়ার এবং আমি সানজিদা ইসলাম। শিরোনাম দেখছিলেন। ফরেটি কোটিংকৃত মরিচারোধী ও বিদ্যুৎ সাশ্রয়ী মার্কুইজ পাম্প। মার্কুইজ এনার্জি সেভিং পাম্প। এবারে বিস্তারিত। টানা ৩ দিন দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে গড়ে দিনে কমপক্ষে ৭০০ জন। তবুও ভাইরাসটি শনাক্তে পরীক্ষা নিয়ে যেন বিশৃঙ্খলা থামছেই না। করোনা পজিটিভ নেগেটিভ রোগীরা পাশাপাশি লাইনে দাঁড়িয়ে পরীক্ষা করাচ্ছেন, আবার ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে পরীক্ষা করাতে হচ্ছে উপসর্গ নিয়ে আসা রোগীদের। বাসায় নমুনা সংগ্রহ না করার কারণে বয়স্ক ব্যক্তিদের ভোগান্তির যেন শেষ নেই। এভাবে পরীক্ষা করলে করোনা সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন জনস্বাস্থ্যবিদরা। সমন্বয় ও পরিকল্পনার ঘাটতির কারণে এমন বিশৃঙ্খলা হচ্ছে বলে মনে করছেন তারা। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। বৃহস্পতিবার সকাল ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে দেখা যায় পরীক্ষা করাতে আসা ব্যক্তিদের লাইন ইন্টারকন্টিনেন্টাল হোটেল পার হয়ে গেছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে তীব্র রোদের কারণে অনেকে বসে পড়েছেন, যারা বেশিরভাগই রোগী। তবে সবচেয়ে হয়রানিতে পড়েন বয়স্ক ব্যক্তিরা। বসে গেছি, শুয়ে রয়েছি, ফিট হয়ে রয়েছি, আমরা স্বামী স্ত্রী দুজন। বসেছেন কেন? মানে শরীরে কুলে না কাঁড়াইতে। আমরা এখন সুস্থ আছি, ঠিক আছে, এখন সুস্থ আছি থাকার পরে এখন আবার ফিরার টেস্ট করলে বোঝা যাবে যে কি সুস্থ আছে কি নাই। ওই যে টোকন পাই না দেখে আজকে করবে না, শনিবার করবে। আইইডিসিআর এর সেবা বন্ধ হয়ে গেছে। প্রতিষ্ঠানটি বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করত। স্বাস্থ্য অধিদপ্তর বলছে বাড়ি বাড়ি গিয়ে আর নমুনা সংগ্রহ করবে না। ভাইরাস আছে কিনা তা জানার জন্য পুনরায় পরীক্ষা করাতে এসেছেন করোনায় ক্লিনিক্যালি সুস্থ হওয়া রোগীরা। কিন্তু সবার সঙ্গে লাইনে দাঁড়ানোর কারণে আবার আক্রান্ত হবে না তার নিশ্চয়তা কি? আবার তারা যে পথে এসেছেন সেখানে সংক্রমণ ছড়াবে না তার নিশ্চয়তা কে দিবে? ২০ তারিখে পরীক্ষা করেছি মেডিকেলে, ঢাকা মেডিকেল। এখন আবার 14-15 দিন পরে আবার চেক আপটা করার জন্য ঢাকা মেডিকেল গেছি, ওখানে বন্ধ। বলে যে পিজিতে যান, পিজিতে করান গান দ্বিতীয় রিপোর্টটা। আমি পিজিতে টেস্ট করাই, টেস্ট করানোর পরে আমি পজিটিভ হই। আইডিসিআর যোগাযোগ করছি, আইডিসিআর ওনারা আমাকে বললো যে এখানে যোগাযোগ করার জন্য। তাই ওনারা আসলে একজন বলে এখানে, আরেকজন বলে ওখানে, আরেকজন বলে ওখানে। তা আসলে এটাতে আমরা অনেক বিভ্রান্ত হয়েছি। করোনা মোকাবেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা, কিন্তু পরীক্ষা নিয়ে জটিলতা এখনো কেটে ওঠেনি। তো ওখানে তো যদি কেউ পজিটিভ থাকে এবং কেউ যদি নেগেটিভ থাকে তাহলে অনেক সংক্রমণ সংখ্যা থাকলে হয়। এতে মানুষের ভোগান্তি বাড়ছে, অনেকগুলো বুথ করা হবে, তো সে তো হবেই। এই মানুষগুলা সংক্রমণের শিকার হয়ে যাচ্ছে। নমুনা সংগ্রহ ও পরীক্ষা নিয়ে শুরু থেকেই নানান অভিযোগ ও ভোগান্তি ছিল। দ্রুতই সমন্বয় না করলে সেবা ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছেন জনস্বাস্থ্যবিদরা। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭০৬ জন। এ পর্যন্ত মোট আক্রান্ত ১২,৪২৫ জন। আজ দুপুরে দেশে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।
তবে গত 24 ঘন্টায় কতজন মারা গেছেন সেই তথ্য প্রেস রিলিজে জানাবেন বলেন তিনি। জানান গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 5,867টি, নতুন করে সুস্থ হয়েছেন 130 জন। এদিকে স্বাস্থ্য বুলেটিনে মৃত্যুর তথ্য না জানালেও পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গত 24 ঘন্টার মৃতের পরিসংখ্যান জানান স্বাস্থ্য অধিদপ্তর। এতে বলা হয় গত 24 ঘন্টায় মারা যাওয়া 13 জনের মধ্যে 8 জন পুরুষ, 5 জন নারী। তাদের মধ্যে 6 জন ঢাকার, 3 জন ঢাকা বিভাগের অন্য জেলার এবং 4 জন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা ছিলেন। নমুনা পরীক্ষা হয়েছে 5,867 এবং নমুনা সংগৃহীত হয়েছিল 24 ঘন্টায় 6,382টি। এই নমুনা পরীক্ষা করে যা শনাক্ত হয়েছে 706টি এবং এ পর্যন্ত শনাক্ত 12,425। আমাদের 24 ঘন্টায় সুস্থ হয়েছে 130 জন এবং এ পর্যন্ত 1,910 জন। করোনা ভাইরাসে বিশ্বজুড়ে আবারও বাড়তে শুরু করেছে মৃতের সংখ্যা। একদিনেই আক্রান্ত হয়েছে প্রায় 1 লাখ মানুষ। 24 ঘন্টায় প্রাণ গেছে 6,800-র বেশি মানুষের। ফলে বিশ্বে এখন মৃতের সংখ্যা 2,65,000 ছাড়িয়ে গেল। এদিকে হোয়াইট হাউসে করোনা ভাইরাস টাস্ক ফোর্স ভাঙা হচ্ছে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে মৃতের সংখ্যা 30,000 ছাড়ালো ব্রিটেনে। মাসুদ রানার ডেস্ক রিপোর্টে বিস্তারিত। করোনা ভাইরাসে বিশ্বের সবচেয়ে বেশি আক্রান্ত আর প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। ক্ষতির তালিকা সেখানে দীর্ঘ হচ্ছে। যুক্তরাষ্ট্রে আবারও একদিনেই 2,500-এর মতো মানুষ মারা গেল। প্রতিদিন সংক্রমিত হচ্ছে অনেকেই। ট্রাম্প প্রশাসনের এক প্রতিবেদনে জানানো হয়েছে এই মৃতের সংখ্যা আরও ভয়াবহ হতে পারে আগামী জুন মাসে। গড়ে প্রতিদিন 3,000 মানুষ মারা যেতে পারে। করোনা মহামারীতে মার্কিন অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ায় আগামী প্রেসিডেন্ট নির্বাচন ট্রাম্পের জন্য বেশ কঠিন হয়ে পড়েছে। এমন অবস্থায় করোনা ভাইরাস মহামারীকে যুক্তরাষ্ট্রের উপর পার্ল হারবারের চেয়ে ভয়াবহ হামলা বলে অভিহিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি দোষে তীর বরাবরের মতো ছুড়েছেন চীনের উপর। মহামারীর জন্য চীনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বিবেচনা করছেন ট্রাম্প প্রশাসন। তবে করোনা মোকাবেলায় গঠিত হোয়াইট হাউস টাস্কফোর্স ভেঙে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। জানিয়েছেন বিশেষজ্ঞ দল তাদের কাজ চালিয়ে যাবে। এদিকে করোনায় বিধ্বস্ত ব্রিটেনও একদিনে আবারও 600-র বেশি মানুষ মারা গেছে। যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে মৃতের সংখ্যা 30,000 ছাড়ালো দেশটিতে। মহামারীর নতুন কেন্দ্র ব্রাজিলেও বাড়ছে মৃত্যু। নতুন করে মারা গেছে আরও 650 জনের বেশি মানুষ। এদিকে রাশিয়াতে আবারও নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে 10,000-এর বেশি। এ নিয়ে দেশটিতে চতুর্থ দিনের মতো 10,000-এর বেশি মানুষ আক্রান্ত হলো। তবে ইতালি, স্পেন, ফ্রান্স, ইউরোপের বাকি দেশগুলোতে নতুন সংক্রমণ আর মৃত্যুর হার দিন দিন কমতে শুরু করেছে। জার্মানিতে করোনা ভাইরাস মহামারীর প্রথম পর্যায় শেষ হয়েছে বলে জানানো হয়েছে। এমনকি দ্বিতীয় দফায় বিধিনিষেধ শিথিলের পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। এদিকে সংকট তীব্র হচ্ছে এশিয়াতে। ভারতে লকডাউন জারি করা সত্ত্বেও দ্রুত ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। দেশটিতে একদিনই নতুন করে আক্রান্ত হয়েছে 3,500-এর বেশি। প্রাণ হারিয়েছে 89 জন। ভারতে করোনা সংক্রমণ আর মৃত্যুর হার সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গে। এছাড়া পাকিস্তান, ইন্দোনেশিয়া সহ এশিয়ার বেশ কয়েকটি দেশে বাড়ছে করোনার প্রকোপ। অন্যদিকে কোভিড-19-এর প্রভাবে নানা ক্ষেত্রে দুর্ভিক্ষের সৃষ্টি হতে পারে বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘ। বলা হয়েছে ব্যবস্থা না নিলে বিশ্বব্যাপী ব্যাপক হারে সহিংসতা, ক্ষুধা ও দারিদ্রতা বৃদ্ধি পেতে পারে। এমন অবস্থায় করোনা মোকাবেলায় বৈশ্বিক সহায়তার জন্য আরও অর্থায়ন চান জাতিসংঘ। মাসুদ রানা, নিউজ 24। অন্যদিকে বিভিন্ন দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। গণমাধ্যমের হিসেবে প্রবাসে এ পর্যন্ত 4.5 শতাধিক বাংলাদেশি মারা গেছেন। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে কোনো বাংলাদেশি মারা যাননি। তবে গেল 49 দিনে দেশটির 6 রাজ্যে প্রাণঘাতী মহামারী ভাইরাস কেড়ে নিয়েছে 238 প্রবাসী বাংলাদেশির প্রাণ, যার মধ্যে নিউ ইয়র্কে 217 জন। অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে বাংলাদেশি মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 65 জনে। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রনী চন্দ্রা। প্রবাসে ক্রমেই বাড়ছে বাংলাদেশিদের আক্রান্তের সংখ্যা।
আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে যুক্তরাষ্ট্র শীর্ষ অবস্থানে থাকলেও গত 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রে কোনো বাংলাদেশি মারা যায়নি। প্রায় 50 দিন পর যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের জন্য ছিল একটি স্বস্তির দিন। অর্থাৎ আজ থেকে 49 দিন আগে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশিদের মৃত্যুর মিছিল শুরু হয়েছিল। গত 24 ঘন্টায় 5 মে রাতে করোনায় আক্রান্ত হয়ে ব্রঙ্কসে মৃত্যুবরণ করেছেন জালিকা বিবি। সে পর্যন্ত আমেরিকায় বাংলাদেশের মৃত্যুর সংখ্যা 238। এর মধ্যে 217 জন নিউ ইয়র্কের বাসিন্দা, বাকিরা নিউ জার্সি, ভার্জিনিয়া, মেরিল্যান্ড, মিশিগান ও কুইন্সে বসবাসরত। এদিকে মালদ্বীপে করোনায় মোট আক্রান্তের সংখ্যা 618 জন। এর মধ্যে মোট বাংলাদেশি আক্রান্তের সংখ্যা 296। গত 24 ঘন্টা আক্রান্ত হয়েছেন 34 জন বাংলাদেশি, মারা গেছে 1 জন। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে হু হু করে বেড়েই চলেছে মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ। করোনায় আক্রান্ত হয়ে মোট 65 বাংলাদেশি মারা গেছেন। করোনার পাশাপাশি হৃদরোগেও আক্রান্ত হয়ে মারা গেছেন প্রবাসী বাংলাদেশের অনেক রেমিটেন্স যোদ্ধা। সৌদি সরকারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে মক্কা, মদিনা, জেদ্দায়। করোনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে চাকরি হারাচ্ছেন প্রবাসীরা। এই অবস্থায় কয়েক সপ্তাহের মধ্যে প্রায় 29,000 বাংলাদেশি ফিরে আসবে। গত সপ্তাহে মধ্যপ্রাচ্য থেকে 8,695 জন বাংলাদেশি নাগরিক ফিরেছেন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। করোনা ভাইরাসে মৃত, আক্রান্ত, সুস্থ, অসুস্থ এই 4 ক্ষেত্রে দেয়া সরকারের কোনো তথ্যই মানুষ বিশ্বাস করে না বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে করোনা ভাইরাসের দুর্যোগ মোকাবেলায় নেতাকর্মীদের মানসিক প্রস্তুতি রাখতে বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তৌহিদ শান্ত জানাচ্ছেন বিস্তারিত। প্রতিদিনই ভয়াবহ রূপ নিয়ে বাংলাদেশের সামনে আসছে কোভিড-19 ভাইরাস। বৃহস্পতিবার 706 জন নতুন আক্রান্ত হয়। তাদের নিয়ে মোট আক্রান্ত প্রায় 12,500। তবুও হঠাৎ করেই শপিং মলগুলো খুলে দিয়ে সীমিত পরিসরে ব্যবসা বাণিজ্য শুরুর সরকারি উদ্যোগে রাজধানীসহ সারা দেশেই পথে পথে নেমে পড়ে মানুষ। বাজারঘাটেও ভিড় বেড়ে ওঠে, অথচ লকডাউনও চালু রেখেছে সরকার। বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের হাতে পিপিই তুলে দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, করোনা ভাইরাস পরিস্থিতির তথ্য প্রচার নিয়ে দেশবাসীর সঙ্গে সরকার প্রতারণা করছে। সরকারের তরফ থেকে যে আক্রান্ত এবং অসুস্থ, সুস্থ এবং মৃত্যুর যে ইনফরমেশন ডেটাগুলো দেওয়া হচ্ছে, আমার তো মনে হয় না বাংলাদেশের কোনো মানুষ তা বিশ্বাস করে। যারা এই চরম দুর্দিনে জনগণকে সঠিক তথ্য দিচ্ছে না, বিভ্রান্ত করছে, জনগণকে প্রতারণা করছে। এর আগে সকালে সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে অনলাইনে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই মহামারী মোকাবেলায় সরকার এবং দেশব্যাপী তার দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নেয়া বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন তিনি। এই চ্যালেঞ্জিং সময় অতিক্রম করতে হবে আমাদের সাহসিকতার সাথে। তাই আমি বাংলাদেশ আওয়ামী লীগের সকল স্তরের নেতা কর্মীদের মানসিক প্রস্তুতি রাখার আহ্বান জানাচ্ছি এই দুর্যোগ মোকাবিলায়। যোগাযোগ মন্ত্রী জানান, করোনা ভাইরাসে আক্রান্ত বিশ্বের 210টি দেশের মধ্যে বাংলাদেশ এখন 37তম। তবে এর চেয়েও খারাপ হতে পারে এমন আশঙ্কাও করেন তিনি। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। এবার স্যাভলন অ্যান্টিসেপটিক সোপের সূচনে করোনা ভাইরাস পরিস্থিতি। আগামী জুন থেকে দেশে করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হতে পারে বলে জানিয়েছেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের ডিজি মেজর জেনারেল মাহবুবুর রহমান। এরই মধ্যে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও চীনের একটি ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা কিছুটা এগিয়েছে। দুপুরে রাজধানীর মহাখালীতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের কয়েকটি ওষুধ কোম্পানির সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান। আগামী 20 মের মধ্যে করোনা রোগীদের চিকিৎসায় রেমডেসিভির ওষুধের ব্যবহার শুরু হওয়ারও আশা প্রকাশ করেন তিনি। আমরা চিন্তা করছি যে অক্সফোর্ডের যে ভ্যাকসিনটা, সেটি আমাদের যে ম্যানুফ্যাকচারার যারা আছে তারা অক্সফোর্ড ইউনিভার্সিটির সঙ্গে ইনসেপ্টটা অলরেডি যোগাযোগ করেছে। তো যখন ভ্যাকসিনটা তৈরি হবে তখন আমাদের এখানে আমাদের ইনসেপ্টটা এই ফিল ফিনিশ আমরা করতে পারি কিনা, ইনসেপ্টটা এবং পপুলারে
সেটির ব্যাপারে আমরা কথা বলেছি যে কিভাবে আমরা এটা এগিয়ে নিতে পারি, খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যেতে পারি। যখন ভ্যাকসিনটা ফাইনালি বাজারে আসবে সঙ্গে সঙ্গে হয়তো আমাদের দেশের মানুষের জন্য আমরা দিতে পারবো। করোনা ভাইরাসের সর্বোচ্চ সংক্রমণের পর্যায়ে দোকান খোলা ও মার্কেটে গিয়ে ঈদ কেনাকাটাকে আত্মঘাতী সিদ্ধান্ত বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন দোকান কর্তৃপক্ষ বা প্রশাসন কারো পক্ষেই ক্রেতাদের শারীরিক কিংবা সামাজিক কোনো দূরত্বই মানানো সম্ভব নয়। তবে দোকান মালিক সমিতি বলছে ক্ষুদ্র আর মাঝারি দোকানীদের সামনে আর পথ খোলা নেই। তাই বাস্তবতায় ক্রেতা ও বিক্রেতা দুপক্ষকেই অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। দৃশ্যটি 1 বছরের পুরনো, অর্থাৎ গত রমজানের ঈদের আগের কেনাকাটা। এই হলো বাঙালির ঈদ শপিং। ধরে নেওয়া যাক করোনা সংকটের বাস্তবতায় দোকানগুলোতে 1/3 ক্রেতা সমাগম হলো। তারপরেও কিভাবে শারীরিক দূরত্ব বজায় রেখে সামাজিক সংক্রমণ ঠেকানো যাবে প্রশ্ন তুলেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। যে পরিমাণ সংক্রমণ বাড়বে এই দোকান খোলার ফলে, তার যে হেলথ কস্টটা আছে সেই হেলথ কস্টটা যেটুকু ইকোনমিক প্রফিট বা বেনিফিট বা অ্যাচিভমেন্ট হবে তার চেয়ে অনেক। এই জায়গা থেকে আমি বলতে চাই যে এই সিদ্ধান্তটা একটি আত্মঘাতী সিদ্ধান্ত। স্বাস্থ্যবিধি এই সময়ে মেনে চলা বা সরকার মানাতে পারবে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে সম্ভব, এটা আমি মনে করি না। দোকান মালিক সমিতি বলছে তারাও সামাজিক সংক্রমণের জন্য দায়ী হতে চান না, কিন্তু তাদের সামনে কি পথ খোলা আছে প্রশ্ন তুলেছেন সংগঠনটির সভাপতি। নিরাপত্তা বেষ্টনী যদি আমরা ওইভাবে করতে না পারি সেই ক্ষেত্রে আমরা মার্কেটগুলো খুলবো না। ঢাকা সহ আমি 2-1টা জেলা বাদ দিলে বাকি সবগুলো জেলায় কিন্তু ব্যবসায়ীরা অসম্ভব কষ্টের মধ্যে ছিল। বেশি করে প্রোটিন জাতীয় খাদ্য খেতে হবে, সেই ক্ষেত্রে আপনার টাকা থাকতে হবে, টাকা না থাকলে আপনি পারবেন কিভাবে? নগর বিশ্লেষক ও অর্থনীতিবিদরা বলছেন মার্কেট না খুলেও ব্যবসা পরিচালনার সুযোগ আছে। খোলা বাজারের পদ্ধতিতে এখন বড় বড় সড়ক, বড় বড় মাঠ, বড় বড় স্টেডিয়াম, সেগুলোকে কোনোভাবে একদম দাগ দিয়ে বিদেশের অনেক একদম ছবি ফেসবুকে দেখা যায়, দাগ দিয়ে তাদেরকে বসিয়ে এটা করতে পারতাম। ওই ঈদের যে কেনাকাটার ডিমান্ড সেটাও থাকবে না। দোকান খুলে দিয়ে বসে থাকলে কোনো লাভ হবে না। মানুষের হাতে যেহেতু পয়সা নেই, এখন যাদের হাতে পয়সা আছে সেই মানুষগুলো কিন্তু এই স্বাস্থ্য ঝুঁকির কারণে একটা বড় অংশ দোকানে যাবেন না। কাজেই আমাদেরকে যে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড খোলার ক্ষেত্রে বুঝে শুনে যেতে হবে। ডিজিটাল বাংলাদেশের গ্রাম থেকে শহর পর্যন্ত লাখো উদ্যোক্তা ছড়িয়ে আছে, আর বেশিরভাগ দোকানেরই আছে অনলাইন ভার্সন। ফলে এই সংকটে অফলাইন শপিং এর সমাধান হতে পারে অনলাইন। অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে। অনেক ক্ষুদ্র উদ্যোক্তাও এখন অনলাইনে বিক্রি করে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। করোনাভাইরাস মহামারীর নেতিবাচক প্রভাব মোকাবেলায় সরকার ঘোষিত প্রণোদনা ও ঋণ প্যাকেজের অর্থ দ্রুত গ্রাহকের হাতে পৌঁছে দেবার দাবি করেছে ব্যবসায়ীরা। বলছেন কাগজপত্র ও শর্তের বেড়াজালে ফেলে ঋণ প্রক্রিয়া দীর্ঘায়িত করা হলে ক্ষতিগ্রস্ত হবে সামষ্টিক অর্থনীতি। এদিকে প্রণোদনার অর্থ ফেরত পাওয়া নিয়ে ঝুঁকি ও শঙ্কার কথা বলছেন ব্যাংকাররা। এক্ষেত্রে গ্রাহকদের তথ্য যাচাই বাছাই করেই অর্থ ছাড় করা উচিত বলে মনে করছেন ব্যাংক কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক খাত, করোনার ছোবল থেকে বাদ পড়েনি কোনো শিল্পই। তাই বড় বড় শিল্প কারখানা থেকে শুরু করে ক্ষুদ্র পুতুল বানানোর কারিগরকেও টিকে থাকার লড়াইয়ে হিমশিম খেতে হচ্ছে দুর্যোগের এই সময়ে। তবে ভয়াবহ এই বৈশ্বিক বিপর্যয় মোকাবেলায় মোটা অঙ্কের প্রণোদনাও ঘোষণা করেছেন সরকার। অনানুষ্ঠানিক খাত, এসএমই, কৃষি কিংবা রপ্তানিমুখী শিল্প সব মিলে ৭২,৭৫০ কোটি টাকার প্রণোদনা বা বিনিয়োগ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। তবে প্রণোদনার এই অর্থ যেন শর্তের বেড়াজালে না পড়ে এবং দীর্ঘায়িত না হয়, এমন দাবি ব্যবসায়ীদের। এফবিসিসিআই মেম্বার অ্যাসোসিয়েশন এবং চেম্বারদের সাথে ব্যাংকদের এই ধরনের যৌথভাবে প্রকল্প আগেও হয়েছে এবং যেখানে রিকভারি রেট 100%-এর মতো ছিল। এখন স্বল্প মেয়াদের জন্য তাদের এই সুবিধাটা প্রয়োজন। সেই জায়গায় আমরা ব্যাংকে বলছি একটু স্বাভাবিক যেই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর তার থেকে বের হয়ে এসে সহযোগিতা করার জন্য। ব্যাংকাররা বলছেন দ্রুত ও সময়মতো প্রণোদনার প্যাকেজ বাস্তবায়ন করতে আপত্তি নেই। এক্ষেত্রে ঋণ ফেরতের আস্থা নিশ্চিত করতে গ্রাহকদের ডকুমেন্টেশনের উপর গুরুত্ব দিয়েই তা সমন্বয় করতে হবে। রিস্কটা কিন্তু পুরো ব্যাংকের। এই যে এতগুলো প্রণোদনা প্যাকেজ হয়েছে সেগুলো কিন্তু রিস্ক কিন্তু ব্যাংকের। আপনার ইভেন গার্মেন্টসের যে টাকাটা আমরা দিয়েছি আলটিমেটলি কিন্তু রিস্ক কিন্তু ব্যাংকের। এবং সেই ক্ষেত্রে যেসব রিফাইন্যান্সিং স্কিম এসছে, প্রণোদনাগুলো এগুলো এসছে, সেখানে কিন্তু ওই এন্ড অফ দ্য ডে
কাস্টমার টাকা না দিলে কিন্তু ব্যাংকে কি তার রিস্ক নিতে হবে। এই অর্থ ফেরত দেওয়ার প্রাথমিক দায়িত্ব কিন্তু ব্যাংকগুলোর উপরেই বর্তাবে। সেই জন্যই ব্যাংকগুলোকে কিন্তু যথাযথ যাচাই বাছাই করার পরে কিন্তু এসব ঋণ বিতরণের ব্যবস্থা করতে হবে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই বলছে, ব্যাংকের বিনিয়োগ ঝুঁকিতে থাকে এমন কোনো প্রস্তাব বা সুপারিশ করবে না সংগঠনটি। আমরা ব্যাংকদেরকে রিস্কে ফেলে অথবা ব্যাংকদের ইনভেস্টমেন্ট রিকভারি কোনো ধরনের রিস্কে থাকে এই ধরনের কোনো বিনিয়োগের সুপারিশও করছি না অথবা প্রস্তাবনাও করছি না। আমরা বলছি এসএমইরা যারা ব্যাংকিং সিস্টেমের সাথে নেই, ইনফর্মাল ইকোনমির অংশ, তাদেরকে ব্যাংকিং চ্যানেলে আনার জন্য। ব্যবসায়ীদের দাবি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে ব্যাংকগুলোকে। এক্ষেত্রে প্রণোদনা প্যাকেজের অর্থ ছাড় করতে দ্রুত সাড়া দিতে হবে, নয়তো বড় বিপাকে পড়বেন ক্ষুদ্র উদ্যোক্তারা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। আগামী 11 জুন জাতীয় সংসদে 2020-21 অর্থ বছরের বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। আজ এক অনলাইন ব্রিফিংয়ে তিনি একথা জানান। বলেন, ইতিমধ্যে নতুন অর্থ বছরের আয় ব্যয়ের সরকারি হিসেব বিবরণীতে প্রস্তুতি নিচ্ছে অর্থ মন্ত্রণালয়। বাজেট পিছানোর কোনো ব্যবস্থা নাই। বাজেটটি আমাদের একটি সাংবিধানিক চাহিদা। সংবিধান যেভাবে বাজেটটি ডিমান্ড করে, সেই ডিমান্ড মিট করেই আমাদের বাজেটটি সংসদে নিয়ে আসতে হবে। আমাদের সেই কাজটি করার জন্য আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ের যে সমস্ত অ্যালোকেশনগুলো থাকবে, এবং আমাদের অনেক রানিং প্রজেক্ট আছে, এই রানিং প্রজেক্টগুলো আমাদের শেষ করতে হবে, সেখানে আমাদের টাকার যোগান দিতে হবে। সন্ধ্যার সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি। আরো খবর নিয়ে ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন সন্ধ্যার সংবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কিছু প্রকাশ করা যাবে না বলে নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী জাতীয় ঐক্য ও চেতনার পরিপন্থী কোনো রকম কোনো তথ্য উপাত্ত প্রকাশ করা যাবে না। বৃহস্পতিবার এই নির্দেশনায় আরও বলা হয়, কারো ধর্মীয় ভাবমূর্তিতে আঘাত লাগতে পারে এমন কোনো তথ্য বা ছবি প্রকাশ করতেও নিষেধ করা হয়েছে। এছাড়াও জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রতিষ্ঠান বা অন্য কোনো পেশাকে হেয় করেও কোনো পোস্ট করা যাবে না সামাজিক যোগাযোগ মাধ্যমে। লিঙ্গ বৈষম্য ও এ সংক্রান্ত বিতর্কমূলক কোনো তথ্য উপাত্ত প্রকাশ করা যাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো পোস্ট, ছবি, অডিও ও ভিডিও আপলোড, কমেন্ট, লাইক, শেয়ার, ট্যাগ, রেফারেন্স, এমনকি ফ্রেন্ড সিলেকশনের বিষয়েও সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার করা হলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এবার হেক্সেল হ্যান্ড স্যানিটাইজারের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতির আরও খবর। গত 3 দিনেই দেশে আক্রান্তের সংখ্যা 2000 পার হয়েছে। কিন্তু এই পরিস্থিতিতে আরও বেশি সতর্ক ও সচেতন হবার বদলে রাজধানীর প্রধান সড়কগুলোতে বাড়ছে যানবাহনের সংখ্যা, যেখানে মানা হচ্ছে না সরকারের দেয়া কোনো স্বাস্থ্যবিধিও। বিস্তারিত আলী তালুকদারের প্রতিবেদনে। এ পর্যন্ত শনাক্ত 12,425। কারিগরি নির্দেশনাগুলি সর্বস্তরে একান্তভাবে প্রতিপালন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে পরামর্শ দেয়া হলো। মনে রাখবেন, আপনার সুরক্ষা আপনারই হাতে। দেশে ধীরে ধীরে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে টানা 3 দিনে শনাক্তের সংখ্যা 786, 790 ও 706। এমন বাস্তবতায় শনাক্ত যখন বাড়ছে, সেই সাথে পাল্টে যাচ্ছে ঢাকার চেহারাও। গণপরিবহন না থাকলেও রাজধানীর প্রধান সড়কগুলোতে বাড়ছে অন্যান্য যানবাহনের সংখ্যা। বিশেষ প্রয়োজন ছাড়াও জীবিকার প্রয়োজনে ঘর থেকে বাহিরে আসতে শুরু করেছে সাধারণ মানুষ। বাচ্চা কাচ্চা লেখাপড়া বন্ধ করাতে কষ্ট, আমাদের পরিস্থিতি খুবই খারাপ। বের হয়েছেন কেন? ব্যাংকে গেছিলাম। বের হয়েছি, পকেটে টাকা নেই, বাসায় টাকা নেই, জন্য বের হয়েছি। স্বাস্থ্য অধিদপ্তর থেকে নির্দেশনা থাকলেও যা মানছেন না অনেকেই। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা।
শিগগিরই শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা। আগামী শনিবার 9 মে হাসপাতালটি উদ্বোধন করার কথা জানিয়েছে স্বাস্থ্য প্রকৌশল বিভাগ। বিস্তারিত জানাচ্ছেন মারুফা রহমান। করোনা রোগীদের জন্য বানানো অস্থায়ী হাসপাতালটি অবকাঠামোগতভাবে প্রস্তুত হলেও চলছে সাপোর্টিং স্টাফ সহ অন্যান্য জনবল নিয়োগের কাজ। জানা গেছে এরই মধ্যে পরিচালক, ডাক্তার, নার্স নিয়োগ প্রক্রিয়া শেষ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ডাক্তার বা নার্স এটা নিয়োগ হয়ে গেছে। এখন অন্যান্য শুধু ডাক্তার আর নার্স হইলে তো আর হবে না, অন্যান্য সাপোর্টিং স্টাফ আছে, ওনাদেরও নিয়োগ হয়তো বা চলছে এবং ওনাদের কি লজিস্টিক লাগবে, কি ম্যান পাওয়ার লাগবে, এগুলো ওনারাও গুছাচ্ছেন। বসুন্ধরার কাছ থেকে আইসিসিবির স্থাপনাগুলো বুঝে নিয়ে গত 12 এপ্রিল থেকে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অস্থায়ী হাসপাতালের নির্মাণ শুরু হয়। 15 দিনের মধ্যেই আইসিসিবিকে পূর্ণাঙ্গ হাসপাতালের রূপ দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছিলেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এখন এটা অপারেশনের জন্য প্রস্তুত। স্বাস্থ্য অধিদপ্তর যখন এটাকে মনে করবে যে চালু করা দরকার, তখনই ওনারা এটা চালু করতে পারবে। আইসিসিবির সুবিশাল 4টি কনভেনশন হল ও একটি এক্সপো জোনে 2013 বেডের আইসোলেশন সেন্টারের পাশাপাশি 71 বেডের আইসিইউ ইউনিট থাকবে। যতদিন এই মহামারী থাকবে এবং সরকারের যতদিন ব্যবহারের প্রয়োজন শেষ না হবে, ততদিন বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে আইসিসিবিকে ব্যবহারের জন্য দেওয়া হয়েছে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাস এখন আর শুধু বৈশ্বিক মহামারীতেই থেমে নেই, বরং তা প্রভাব ফেলছে সামাজিক, পারিবারিক এবং দাম্পত্য জীবনেও। বিশেষজ্ঞরা বলছেন মহামারীর এই সময়ে মানসিক চাপ পারিবারিক, সামাজিক ও পারিপার্শ্বিক সহিংসতাকে বাড়িয়ে দিচ্ছে বহুগুণে। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। করোনা ভাইরাসের এই প্রাদুর্ভাবের সময় বিশ্বব্যাপী নারীর প্রতি পারিবারিক সহিংসতা বেড়ে গেছে। একদিকে গৃহবন্দী দশা, অন্যদিকে আর্থিক ক্ষতি, কর্মসংস্থান হারানোর শঙ্কাও অনেকের। ফলে অনেকের আচরণ হয়ে উঠছে মারমুখী, আগ্রাসী, যার প্রথম শিকার হচ্ছে পরিবারের সদস্যরা, অর্থাৎ নারী ও শিশুরা। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মনে করেন, আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এই ধরনের সহিংসতা প্রতিরোধ করা যেতে পারে। প্রতিটি ক্ষেত্রেই পুলিশের শরণাপন্ন হতে হবে, অপরাধকে চলতে দিতে নেই। এইসব ব্যাপারে কিন্তু সাধারণ নির্দেশ রয়েছে পুলিশের উপরতলা থেকে যে সব অপরাধের প্রতিকার পুলিশকে করতে হবে। আক্রমণ ও প্রতিরোধের সাথে সাথে গুরুত্ব দিতে হবে পারিবারিক সহিংসতা বন্ধের দিকেও, মনে করছেন সমাজবিজ্ঞানীরা। ঘরে থাকার ফলে এখন পুরুষ মানুষেরা সবাই যারা নাকি চাকুরিজীবী ছিল তারা অলস হয়ে গেছে একরকম, দ্বিতীয়ত হচ্ছে মানুষের কর্মক্ষমতাটা কিন্তু কমে যাচ্ছে। আমি মনে করি এই যে সামাজিক সম্পর্ক যেগুলো আছে এগুলিও ব্যাঘাত ঘটবে এবং সামাজিকভাবে কিন্তু একটা বিশৃঙ্খলা দেখা দেবে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, করোনা সংক্রমণের এই সময়ে চারপাশে যেভাবে সহিংস ঘটনা বৃদ্ধি পাচ্ছে তা সবার জন্য একেবারেই নতুন। অর্থনৈতিকভাবে অসচ্ছল, পশ্চাৎপদী, তাদের মধ্যে হয়তো ক্ষুধা, তাড়না, পভার্টি, দারিদ্র, আনএমপ্লয়মেন্ট, এই সমস্ত জায়গা থেকে অপরাধ প্রবণতা বাড়তে পারে। এটি খুব অস্বাভাবিক ঘটনা না। এই পরিস্থিতি নিয়ে গবেষণাও গুরুত্ব দিয়েছেন তারা। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো আরেকটি বিরতির, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন সন্ধ্যার সংবাদ। করোনায় 1.5 মাসেরও বেশি সময় ধরে বন্ধ বেসরকারি বিশ্ববিদ্যালয়। অনলাইনে ক্লাস চলছে কিছু বিশ্ববিদ্যালয়ে, তবে বেশিরভাগ শিক্ষার্থীর বাসায় কাটছে অলস সময়। সামনের সময় নিয়ে দুশ্চিন্তায় তারাও। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে, চলতি সপ্তাহের মধ্যেই অনলাইনে শিক্ষা কার্যক্রম চালাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে গাইডলাইন দেওয়া হবে। বাংলা গানের কিংবদন্তি শিল্পী সুবীর নন্দীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গেল বছরের 7 মে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান তিনি। গুণী এই শিল্পীর জন্ম 1953 সালে হবিগঞ্জে। 40 বছরের ক্যারিয়ারে কণ্ঠ দিয়েছেন 2500-এর বেশি গানে। 1976 সালে প্রথম প্লেব্যাক করেন সিনেমায়। 1981 সালে মুক্তি পায় তার প্রথম অ্যালবাম সুবীর নন্দীর গান।
সংবাদে আবার বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। আবারও স্বাগত সন্ধ্যার সংবাদে। এবারে খেলার খবর। বৈশ্বিক মহামারী করোনায় এখনও বিপর্যস্ত পুরো বিশ্ব। তবুও এর মধ্যেই যখন ইউরোপে কিছুটা কমে এসেছে সংক্রমণের মাত্রা, ঠিক তখনই স্থগিত থাকা ফুটবল মৌসুম পুনরায় শুরুর মিশনে নেমেছে ইউরোপের 4 পরাশক্তি। আর চলতি মাসেই মৌসুমের বাকি খেলাগুলো মাঠে ফিরছে জার্মানির শীর্ষ লিগ বুন্দেসলিগায়। আর তাই কয়েকটি ধাপে মাঠের অনুশীলনে ফেরার মিশনে 1.5 মাসের বেশি সময়ের ঘরবন্দি জীবন শেষে ফুটবলের সবুজ আঙিনায় পা রাখছেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, করিম বেনজেমা, মার্সেলোরা। এই ছিল সন্ধ্যার সংবাদের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।